দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন টাইম পলিটিক্স। আমার ডানে আছেন রাজনৈতিক বিশ্লেষক, অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর শওকত আলী। আমার বামে আছেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মমতাজ শাহনাজ। আমরা বিরতির আগেই ডক্টর শওকত আলীকে অনুষ্ঠানে স্বাগত জানিয়েছিলাম। বিরতির পরে আবার শুরু করার আগে অধ্যাপিকা মমতাজ শাহনাজ, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রফেসর শওকত আলী, যেটা আপনি বলার চেষ্টা করছিলেন যে বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাক নিয়ে যেটা শুরু করেছিলেন আপনি। না, আমি যা বলতে চাচ্ছি যে এটা তো আমার কথা না, ইট ইজ অন দি রেকর্ড যে শেয়ার মার্কেট কেলেঙ্কারির পর আপনার মনে থাকার কথা, আমি ওনার রিপোর্টটা পড়েছিলাম। ইব্রাহিম খালেদ সাহেব একটা রিপোর্ট দিয়েছিলেন এবং এটা একটা বড় কম্প্রিহেন্সিভ রিপোর্ট, অনেক কষ্ট করে অনেক টাকা খরচ করে এই রিপোর্টটা করা হয়েছিল। ইব্রাহিম খালেদ সাহেব কিন্তু আওয়ামী লীগেরই লোক, তো তার রিপোর্টটা কখনো কার্যকর করা হয়নি। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগিনিং। আপনি যতক্ষণ পর্যন্ত একটা অন্যায়কে তার প্রতিষেধক ব্যবস্থা আপনি প্রিভেন্টিভ মেজার্স না নেবেন, তখন বাকিগুলো গজাতে থাকবে। কিন্তু এর ভিতরে একটা কনসিস্টেন্সি আছে। আপনি হঠাৎ করে এই টাকাটা চলে গেল, এটা হলো ওটা হলো, সেটা না। এখানে যে এর আগে 4,500 কোটি টাকা হয়েছে, আপনি এখন তো বলছেন $80 মিলিয়ন কথা বলছেন। 4,500 কোটি টাকা হয়ে গেছে সবার সামনে। বেসিক ব্যাংকে হয়েছে, সোনালী ব্যাংকে হলো, জনতা ব্যাংকে আবুল বারাকাত যখন ম্যানেজিং ডাইরেক্টর, তখন এখানে শত শত কোটি টাকা লোপাট হয়েছে। কালকেও গতকাল 2 কোটি টাকা একজন বাড়ি নিয়ে গেছে, ব্যাগে ভর্তি করে সে তার বাড়ি নিয়ে গেছে। সিনিয়র অফিসার বাড়ির রান্নাঘর থেকে এসে এগুলো নিয়ে আসছে। এখন এটা লুট চলছে। এটা তো দিস ইজ দি ওয়ে আওয়ামী লীগ সরকার তার রাষ্ট্র পরিচালনা করে। এখন আপনি এটা কি করবেন? আপনি দেখেন, পরশুদিন ওয়াল স্ট্রিট জার্নালে একটা রিপোর্ট দিয়েছে গত শনিবারের দিন। আপনি অবাক হবেন, তারা এই প্রশ্নটা করছে যে 1 মাস পর একটা দেশের সেন্ট্রাল রিজার্ভ ব্যাংক এইটা নিয়ে একটু কথা বলেছে, তাও গোপনে। অথচ তাদের দায়িত্ব, ইটস এ পার্ট অফ সভরেন্টি। কিন্তু আপনাকে জানতে হবে যে সেন্ট্রাল ব্যাংক এনি কান্ট্রি, ইট রিপ্রেজেন্ট দি সিম্বল অফ দি সভরেন্টি অফ দ্যাট পার্টিকুলার নেশন। এ কারণে আমরা টাকায় কিন্তু আমাদের জাতীয় নেতাদের, আমাদের কৃষ্টি কালচারের ছবিগুলো থাকে, কারণ এটি পার্ট অফ আওয়ার সভরেন্টি। এটার তত্ত্বাবধানের দায়িত্ব আপনি যে কোনো লোককে দিতে পারেন না। এবং তার পজিশনটাকে বলা হয়েছে গভর্নর, তাকে কিন্তু চেয়ারম্যান বলা হয় না, তাকে গভর্নর, গভর্নিং দি ইকোনমি অন বিহাফ অফ গভর্নমেন্ট। মানিটারি পলিসি, ফরেন পলিসি, মানিটারি স্টেবিলাইজেশন, যত রকম যা কিছু আছে, মানে এটা ব্যাংক অফ দি গভর্নমেন্ট। সেই ব্যাংকের কি দুরবস্থা দেখছেন? এটা হাস্যকর বিষয়। মানে এদেশে যারা বসবাস করে তাদের জন্য যেহেতু কত বড় দুঃখজনক, ব্রাহ্মণাময় যে 1 মাস পরে এই কথা হলো। এখন প্রশ্ন হলো যে এই ধরনের ঘটনা ধামাচাপার জন্য 1 মাস কেন ওয়েট করা হলো, যেখানে প্রতি মুহূর্তে আপনি জানেন এই টাকাটার অর্ডার দিতে হলে এটাকে বায়োমেট্রিক ইমপ্রেশন দিতে হয়। 6 জন অফিসারের বায়োমেট্রিক ইমপ্রেশন থাকবে, তারপরে টাকা ক্লিয়ার হবে। ফেডারেল রিজার্ভের কাছে তো এটা তো 100 মিলিয়ন না, এটা অ্যাকচুয়ালি $1 বিলিয়ন চেষ্টা করা হয়েছে। লোকে বলছে হ্যাকিং, আমি এটা হ্যাকিং ফ্যাকিং বিশ্বাস করি না। এটাকে চুরি, যেটা বাংলাদেশের সব সংবাদপত্র বলছে, যেটা লোপাট, লুটপাট এবং চুরি, এটাই হবে আসল কথা। সেটা আসবো প্রফেসর শওকত আলী আপনার কাছে। অধ্যাপিকা মমতাজ শাহনাজ, প্রফেসর শওকত আলী সাহেব যেটা বলার চেষ্টা করলেন যে এটা চুরি, হ্যাকড, গভর্নমেন্ট 1 মাস কেন সময় লাগলো, বা উদ্যোগটা কি সরকারের এই মুহূর্তে? আমি প্রথমে টাইম টেলিভিশনের সকল দর্শক, কলাকুশলী এবং সাগর ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনের কারণে। চমৎকার একটি টপিকস, বাংলাদেশে এবং বিশ্বে সব জায়গায় মোটামুটি চলছে আলোচনা। আমি একটা কথা সূত্র ধরে শুরু করতে চাই শওকত ভাইয়ের, যে উনি বলছেন যে 1 মাস সময়ের মধ্যে এটাকে ঠিক করতে না পেরে এই বিষয়টি ডিসক্লোজ হয়েছে। যদি গভর্নমেন্টের কোনো হাত থাকতো এই বিষয়ে, 1 মাসের মধ্যে অনেক কিছু করা যেত এবং এটাকে গোপন করে এটাকে অন্য পন্থায়, মানে যে কোনো লোকচক্ষুর অগোচরে, মানে লোক সম্মুখে না আসার প্রচুর সময় 1 মাস একটা গভর্নমেন্টের জন্য। তো গভর্নমেন্ট সুস্পষ্টভাবে, আপনার কথার সাই দিয়েই আমি বলবো যে যেহেতু 1 মাস সময় পেয়েছে, তার মানে গভর্নমেন্টের এর মধ্যে কোনো হাত ছিল না। সুস্পষ্টভাবে বলা যায় এটাই, যে ব্যাপক সময়, এই সময়ের মধ্যে গভর্নমেন্ট অনেক কিছু করতে পারতো, করেননি, কারণ এটা গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা ছিল না। আর না থাকার কারণেই এই অসিদ্ধ হস্ত দিয়ে এই চুরি যাওয়া বা লোপাট যাওয়া অর্থকে তারা আসলে সুন্দরভাবে সরাই নিতে পারেনি। আর যার কারণেই এই বিষয়টি লোকসম্মুখে চলে এসেছে। এবং দেখেছেন গভর্নমেন্ট জানার সাথে সাথেই
বাংলাদেশ গভর্নমেন্ট গভর্নর সাহেব এবং 4 জনকেই মোটামুটি চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে এখন পর্যন্ত, আইএসডি এবং পদত্যাগ সহ সব মিলায় 4 জন। আর আমরা যেটা দেখছি যে দেখেন যেখানে গিয়েছে সে টাকাটা, সেইটা সম্পর্কেও এখন আস্তে আস্তে আসছে ফিলিপাইন। বাংলাদেশ গভর্নমেন্ট থাকলে ফিলিপাইনে যাইতো না, অন্য কোনো উন্নত দেশে যাইতো। আমরা যদি বলি যে গভর্নমেন্টের দোষ, সেইখানে এই বিশ্বে এখন যে রেফারেন্স দিচ্ছেন ওয়াল স্ট্রিট বা আমেরিকা বা এইখানেও কিন্তু 2004 সালে আপনার হয়তো জানা থাকবে, 2004 সালে যখন আমেরিকাতে নিউ ইয়র্ক ব্যাংক থেকে $2 বিলিয়ন চলে গিয়েছিল রাশিয়াতে হ্যাক হওয়ার মাধ্যমে, তো সেইখানে তো তারা ঠেকাতে পারেনি। এমন বিশ্বের হোতা, বিশ্বের হেড বলতে হবে, আমেরিকা হচ্ছে বাংলাদেশ সারা বিশ্বের মেকানিজম করে, সেই ক্ষেত্রে তারাও তাদের টাকার হ্যাক ঠেকাতে পারেনি। আর সেখানে বাংলাদেশ তো তখন কি ফেডারেল রিজার্ভ ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পদত্যাগ করেছিলেন? কিছুই করেননি, ইভেন সেই নিউজটা পর্যন্ত আলোর মুখ দেখেনি, ওই 2-4 জনের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থেকে আছে। আমি শুধু এটা না, আমি আরও যদি সেই কথা বলেন, আমেরিকার কোন জায়গা না কোন অকারেন্স হচ্ছে দেখেন, শিশু মৃত্যুর হার, আমাদের 2-1টা শিশু যখন মারা যায় তখনই, আমি বলবো না একটি শিশু যেন না মারা যায়, সেটাই আমি আশা করব, কিন্তু যদি আমাদের 1-2টি, এই যে কদিন আগে 3-4টা শিশুর ব্যাপারে যে হইচই লেগে গেল, এখানে আমরা দেখেছি না কানেকটিকাটে 28 জন শিশুকে প্রকাশ্য দিবালোকে স্কুলের মধ্যে ঢুকে, যেখানে হচ্ছে শিশুদের সবচেয়ে নিরাপদ জায়গা বলতে হবে, সেইখানে ঢুকে 28 জন শিশুকে মারা হয়েছে। কি হয়েছে? কিছুই হয়নি। আমরা ওয়াশিংটন ডিসিতে দেখেছি, ক্যালিফোর্নিয়াতে দেখেছি। এইরকম এই দেশে কি কন্ট্রোল করে সম্পূর্ণ নিউজটাকে? ভাইয়া আমি একটু শেষ করি। আপনার কথা যেভাবে আপনি শুরু করেছেন, দিস ইজ ভেরি স্যাড। We are talking about Bangladesh itself. আপনি সেখান থেকে যুক্তরাষ্ট্রের চোরদের সাথে আপনি আমাদের চোরকে নিয়ে আসছেন, আপনি যুক্তরাষ্ট্রের উদাহরণ দিলেন, আমি উদাহরণ দিচ্ছি, আপনি উদাহরণ দিয়েছেন এখানে ওয়াল স্ট্রিটের সাথে, ওয়াল স্ট্রিট জার্নাল বলে একটা পত্রিকা আছে, তার মানে তো আমেরিকার জার্নাল, ওয়াল স্ট্রিট, দিস ইজ নট মাই মেকিং, আপনি ওয়াল স্ট্রিট জার্নাল বলে একটা জিনিস আছে, ওয়াল স্ট্রিট জায়গা বলে একটা আছে, ফেডারেল রিজার্ভে আমি নিজে গিয়েছি, সেমিনার করে আসছি। আপনি এমন কোনো বলবেন না, টু মিস্টেক ক্যান নট মেক এ রাইট। আপনি আওয়ামী লীগ করেন, আমরা বলছি জাতীয় স্বার্থ, আমি কোনো আওয়ামী লীগ কোনো আমি দল কানার, আই ডোন্ট গিভ এ ড্যাম উইথ এনিবডি, আই হ্যাভ নো হাই কমান্ড। আমার জাতীয় স্বার্থ পরিপন্থী কাজ হয়েছে, এটা আমার বিষয়। আপনার আওয়ামী লীগের পক্ষ থেকে আমার বিষয়, আমিও বলছি না যে আমার বিষয় নয়, অবশ্যই আমার বিষয়, আর সেই জন্যই আমি কিন্তু এখানে আসছি আজকে। মারামারি হয়েছে, তাহলে জান বাংলাদেশে মারামারি করেন, এটা করেন আপনি, এটা কি ধরনের কথা হলো? বলছেন যে আপনারা চোরের টু মিস্টেক ক্যানট মেক এ রাইট, এই কথা আপনি বলছেন। এর আগে আপনারা সব সময় বলবেন ও বিএনপি চুরি করেছে 2 টাকা, তাহলে আমরা 4 টাকা চুরি করব। না, আমাদের কোনো চুরি করার রেকর্ড নাই। দিস ইজ নট দি ওয়ে ইউ শুড ইকুয়ালাইজ দিস থিং। এ প্রবলেম হ্যাপেন ইন বাংলাদেশ, একটা ছোট্ট দেশ, এখানকার চোরগুলোর বিরুদ্ধে ব্যবস্থা আপনি নেবেন, আপনি সেই কথা বলবেন যে হাউ টু সেভ দিস নেশন। এবং সরকার, আপনি একটা কথা বলেছেন যে সরকারের জন্য দায়ী না, আমি কিন্তু সরকারের কথা বলছি না, আমি বলছি যে সরকারের পরিচালনার সাথে যারা লোকজন আছে, তারা আতিউর রহমান সাহেব, আতিউর রহমান সাহেব, আতিউর রহমান, ডক্টর আতিউর রহমান, বলেন কিন্তু আপনি যুক্তরাষ্ট্র বা বিদেশে দেবেন, আমার কাছে আছে কিন্তু ফায়ারিং স্কোয়াডে চায়নাতে এই ধরনের ব্যাংক করাপশনের জন্য ফায়ারিং স্কোয়াডে তাকে গুলি করা হয়েছে। আপনি রেফারেন্স দিয়েছেন আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নালের, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু সেই কথাই বলছিলাম যে গভর্নমেন্ট সাথে সাথে পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশে অকারেন্স নির্ভুল ট্যাক্স ফাইলিং এর জন্য কোন দেশে অকারেন্স হবে না এটা কেউ বলতে পারে না। আমি সাধারণ পিপল নিবেন, গভর্নমেন্ট যদি সেটাকে প্রশ্রয় দেয় সেটাই হবে হচ্ছে আমাদের জন্য দুঃখজনক। এবং যে কোনো ঘটনার পিছনে সাথে সাথে গভর্নমেন্ট স্টেপ নিচ্ছেন। এমন স্টেপ নেননি যে মানুষ যখন মেরে গাছে ঝুলিয়ে রেখেছিল তখন বলা হয়েছিল মিডিয়ার বানানো সৃষ্টি, এটা আমাদের কোনোই না, এরকম ঘটনা না। সে আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই যে কোনো ঘটনা তার নজরে যাচ্ছেন, তার নলেজে যাচ্ছেন, সাথে সাথে উনি অ্যাকশন নিচ্ছেন। এইরকম ঘটনা, এইরকম দৃষ্টান্ত বাংলাদেশের জন্মের পরে আজকে 46 বছর এরকম ইতিহাস খুব কমই আছে। একমাত্র শেখ হাসিনাই দেখাচ্ছেন যে সে এই যে টাকা 40,000 কোটি টাকা লোপাট হলো, 40,000 কোটি টাকা কি করেছেন আপনি? যদি সেইভাবে কথা বলেন আমার কাছে প্রত্যেকটা জিনিসের, বেসিক ব্যাংকের কি করেছেন? ডক্টর আবুল বারাকাত যখন ছিল,
হি গট পিএইচডি, ড্যাম পিএইচডি ফ্রম, সে আমার ক্লাসের ছাত্র হওয়ার উপযুক্ত না, এদেশে এসে হাই স্কুলে পড়ার উপযুক্ত না, সে রাশিয়া থেকে পিএইচডি করেছে, তার আন্ডারে শত শত কোটি টাকা, আপনি বোধহয় সেখানে ছিলেন, লোপাটেছে। আজকে অর্থমন্ত্রীকে গালাগাল দিচ্ছে সে, কারণ উনি অর্থমন্ত্রী হবেন। ফজলে কবিরকে যাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছেন, ইট ইজ এ শেম, ড্যাম নেশনের শেম। যে লোকের আন্ডারে সোনালী ব্যাংকের এত বড় লোপাট হইলো, কোনো কিচ্ছু করতে পারলো না, সেই চোরকে আপনি এখানে বসিয়েছেন। তাকে আতিউর রহমান হচ্ছে সেই লোক যিনি 5টা বই লিখেছেন ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে উনি প্রত্যেকটা বইয়ে লিখেছে গ্রামীণ ব্যাংকের মতো মডেল দুনিয়াতে আর কোথাও নাই। সার্গো বলে সারা জীবন করেছেন। উনি ক্ষমতায় আসার পরে সেই গ্রামীণ ব্যাংকটাকে নিজে হাতে করলেন। শুধু তাই না, ডক্টর ইউনূসকে পদচ্যুতি হয়েছে তার লেখার ভিতরে। এই চোর লোকটাকে দিয়েছেন না। সাগর ভাই আমার 1 সেকেন্ড, সে লোক এখন কি বলছে জানেন? আপনি কি করবেন, আপনার ফিউচারটা কি? আপনি বিদেশের কথা বলছেন। এই চোরের যুগের জায়গাটা কিছু না, ওকে রিমান্ডে নেওয়া দরকার। সেখানে শোনেন, সে বলছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেবো। ক্যান ইউ ইমাজিন দিস ননসেন্স নেশন? এর মতো লোক, একটা চোর, বিশ্ববিদ্যালয়ে গেলে ছাত্রদের প্রতিরোধ করা উচিত যে এটা কে আসলো, একটা চোর আসলো। আমার কাছে বহু উদাহরণ আছে। যে প্রশ্নের উদ্যোগ করেছেন, এখানে সরকারের আন্তরিকতার অভাব কোন জায়গায়? 4,500 কোটি টাকা চলে গেল, কোথায় গেল? ইব্রাহিম খালেদ সাহেব একজন আওয়ামী লীগের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি এবং ওয়াজ এ অ্যাকচুয়ালি ব্রোক্রাট এক সময়, বাট আই লাইক হিম। পুরো রিপোর্ট সাগর ভাই আমার সামনে, আমার কাছে এখনো আছে। আমি পুরো রিপোর্টটা নিয়ে আসছি উইথ এ ভেরি গুড সাজেশন। উনি কি বলেছেন তখন যখন সাক্ষাৎকারে, যাচ্ছে আপনি যে রিপোর্ট দিলেন এটা তো ফলপ্রসূ কি হবে, উনি কি বলেছেন আমার মনে আছে। উনি বলছেন যে দেশে এই সরকার দিয়ে কিছু করা হবে না, এইটাকে আমার রিপোর্টকে বাস্তবায়ন করতে হলে মিলিটারি নিয়ে আসতে হবে। মনে আছে আপনাদের? থাকার কথা ইব্রাহিম খালেদ সাহেব, কোনো অ্যাকশন আপনি নেননি। ফলে হয়েছে কি, তাতে হয়েছে, শুনুন, আপনি কোন সরকারকে না, আপনি দেশকে সাপোর্ট করেন, কোন সরকারকে আপনি যা খুশি বলেন, কিন্তু কোন সরকারের পক্ষ নিয়ে কথা বলবেন না, কারণ ইট ইজ আ সিম্বল অফ আওয়ার সভরেনিটি। আপনি তার মানে স্বৈরশাসনকে সমর্থন করছেন। দুঃখজনক, শেম এবং শেম এবং শেম। খালেদ ইব্রাহিম আপনার মত লোকের কাছ থেকে বিষয়ে আপনি আমি কিছু আশা বলতে করি পারবেন না। আপনি আমাকে অনেক কথা বলতে পারবেন, দিচ্ছেন, কিন্তু আপনি হাসিনাকে রক্ষা করতে পারবেন না। ঠিক আছে, আপনার খালেদ ইব্রাহিমের রিপোর্টটা কেন ইমপ্লিমেন্ট করা হয়নি? এখন উনি আপনাকে যদি তাহলে করা আমি হতো একটা তাহলে এটা কথা করা বলবো, হতো না। শেখ 2,71,000 কোটি করতে টাকা পারবো না, পাচার তাহলে কি হয়েছে। আপনি খালেদা জিয়ার সাথে সুর মিলিয়ে আবার বলছেন? খালেদা জিয়া নিয়ে আসছেন কেন আপনি? আপনি তো Why the বললেন? damn thing bring the খালেদা কেন জিয়া? আপনি She is বললেন? not my high command. না, আপনার আপনি হাসিনার বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না। আপনি বললে আপনার অসুবিধা আছে, না, আমার কিন্তু কোনো আমি অসুবিধা নাই। খালেদাকে সত্যি কথা আমি ভালো বলবো, করার জন্য কিন্তু যদি কিছু বলা হয়, আপনি আমি তো কেন খালেদা আমি জিয়ার হাসিনার সাথে পক্ষে কেন যাচ্ছি? বলবো না? আপনি খালেদা জিয়ার সাথে সুর মিলিয়ে বললেন খালেদা শেখ জিয়ার সাথে হাসিনাকে রক্ষা করতে পারবো না, শেখ এটা হাসিনাকে কি? জনগণ, আপনারা বাংলার সব জনগণ, সময় দেশটাকে ধ্বংস বাংলাদেশের করেছেন। জনগণ রক্ষা করবে। ভাই এগুলো বলেন না, বাংলাদেশের জনগণ রক্ষা করবে। শেখ হাসিনাকে কেন রক্ষা নির্বাচন করবে। দিলেন না কেন? নির্বাচন দিয়ে আসেন। কেন যখন নির্বাচন একটা দেননি? স্বৈরাচারী সরকার হয় তারা এটা করে। আপনি কি আপনি বলেন? সেক্রেটারিয়েটের বেতন বাড়িয়েছেন ডবল। আমি বাজেট আলোচনা করেছি মহিত সাহেবের সাথে, কেন আপনি আমার সাথে বলছেন? ডক্টর নুরুন নবী ছিল, না, আমরা আপনি যদি বলেছি কথা না সবথেকে বলতে দেন বড় তাহলে ছিল তো সমস্যা নাই। করাপশন। আমরা ঝগড়া আপনি করতে ক্ষমতা আসিনি। আসবেন, আমরা আওয়ামী লীগের পক্ষে নেবেন, কেন নেবেন? আপনি নেবেন দেশের পক্ষে, আপনি হাসিনাকে বাঁচানোর জন্য শওকত চেষ্টা ভাই, করছেন কেন? এখানে আমরা মানুষের সামনে আসছি মানুষ সুন্দর কথা বলার জন্য। অবশ্য আপনি সুন্দর ঝগড়া কথা, করেন। আমরা কাউকে বাঁচানোর জন্য আসিনি, একমাত্র দেশকে আপনি বাঁচানোর ঝগড়া জন্য করলে লোক আসবেন। আমাদের কাছ থেকে ঝগড়া শিখবে। না, আর ঝগড়া শিখবে শিখবে তো, কিন্তু। তারা আওয়ামী লীগের কাছে না, ঝগড়া ছাড়া শিখবে। আমি কিন্তু ঝগড়ার বিপক্ষে বলছি, আমি আওয়ামী লীগ করি, অতএব তার মানে এটা বলতে পারেন না যে আওয়ামী লীগের ঘাড়ে দোষ দিবেন। সরকারকে আপনি আমি জাতীয় অবজেকশন সরকারের জানাচ্ছি, কথা বলবেন। ডক্টর আমি শওকত অবজেকশন আলী, জানাচ্ছি, প্লিজ অধ্যাপিকা আমরা মমতাজ সুন্দরভাবে শাহনাজ, আলোচনা করি, একজন দর্শক লোককে আছেন, আমি দর্শকের জানাই, ফোনটা। সুন্দরভাবে কথা বলে আমরা তাদেরকে জানাই। আমরা যে ঝগড়া করি ওরাও কিছু শিখবে না, আমাদেরও জানা হবে না। 2,71,000 কোটি টাকা পাচার হয়েছে বর্তমান সরকারের আমরা সময়। আলোচনার মাধ্যমে লোককে জানাই এবং প্রফেসর আমরা শওকত আলী, জানতে চেষ্টা অধ্যাপিকা করি। আপনার ওই হিসেব আমরা- দিতে হবে। 2,71,000 কোটি টাকা চলে দর্শক গেল আছেন, কোথায়? দর্শকের ফোন নিয়ে আসে। দর্শক, আপনি নাম বলে পরিচয় দিয়ে আমাদের দুজন অতিথিকে প্রশ্ন করতে পারেন। জি দর্শক, প্রশ্ন করুন। উনি যেভাবে কথা বলতেছে শওকত সাহেব, জি, ইনি কি প্রফেসর, কি ধরনের প্রফেসর আমি তাকে জানতে চাই। এক, তারপর হলো উনি বলল যে আবুল বারাকাত আমার ছাত্রের উপযুক্ত না, উনি কিসের প্রফেসর? নাম্বার 2। নাম্বার 3 বলল ডক্টর আতিউর রহমান, সে যদি ইউনিভার্সিটি যায়, উনি কি লেকচার দেবে? জি, আপনার প্রশ্নটা কি দর্শক? অকাণ্ড, উনি তো লেকচার দেওয়া শুরু করছেন। জি। আমার প্রশ্ন, উনি 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 যে উনি কি হি আমার ইজ এ থিপ। জি, উনি কি প্রশ্নের উত্তর দিবে যে জি। উনি যে জিয়াউর What is his রহমান question? 75 সনে জি, 75 সনে যখন পট পরিবর্তনের পর জি, সে কি করলো, বঙ্গবন্ধু 73টা ট্রাইব্যুনাল করলো, ওটা বাতিল করলো। 11,000 যুদ্ধাপরাধী যারা হত্যা, খুন এবং
রেপ করছে তাদেরকে কিভাবে ছেড়ে দিল? এবং আগে আমরা জানতাম 75 পর্যন্ত জিয়াউর রহমান তাহলে সেই জিয়াউর রহমান কিভাবে তাদেরকে জেল থেকে ছেড়ে দেয়? জিয়াউর রহমান কিভাবে সেই তাদেরকে প্রাইম মিনিস্টার বানায়, তাদেরকে বাংলাদেশের মিনিস্টার বানায়? এবং ওনার কাছে আমার প্রশ্ন, উনি নাকি আগে জাসদ করতো। জি দর্শক, আপনার প্রশ্ন বুঝতে পারছি যে প্রফেসর শওকত আলী, আপনার কাছে প্রশ্ন ছিল যে ৭৫ পরবর্তী প্রেক্ষাপট নিয়ে যে এসব পুরনো কথা নিয়ে ডোন্ট ব্রিং দিস ইস্যু। ওনার কোশ্চেন করার অধিকার আছে, ওনার প্রতি আমি সম্মান জানাই। কিন্তু উনি আমাদের এই আলোচনাটাকে সুন্দরভাবে এগিয়ে না নিয়েছে, উনি আমাকে জোর করে পিছনে নিয়ে যাবে। আবুল বারাকাত চোর, সে আমার কথা না ভাই। আপনি কার কোন দল করেন? আপনার হাইকমান্ড কে? আপনি অর্থমন্ত্রী তাকে চোর বলছে, আর অর্থমন্ত্রীকে ও বলছে পাগল। ভাই এটা আপনি কোন দেশের মানুষ? আপনি আমাকে খামাকে এই কথা জিজ্ঞেস করলেন কেন? আর কে করেছে না করেছে ৭৫ সালে কি পট পরিবর্তন করেছে না, ওই ইতিহাস দিলে আমার ৩ দিন লাগবে বক্তৃতা দিতে। আমরা জানি কারা ছেড়েছে, কারা বন্ধুত্ব করেছে পাকিস্তানের সাথে, কারা টিক্কা খানের সাথে হাত মিলিয়েছে, কে লাহোর এয়ারপোর্টে যে জুলফিকার আলীর সাথে করে। আপনি খামাকে এইগুলো প্রশ্ন তোলেন কেন? টাকা মারা গেছে, টাকা বুঝিয়ে দিতে হবে, না হলে মার্শাল ট্রাইব্যুনাল গঠন করা হবে। আমি প্রফেসর ওই প্রফেসর না যেটা হুক্কুর করে ইয়েস স্যার নো স্যার করে যাব, এটার জন্য আমরা না। আমরা এসেছি এদেশে শিক্ষা লাভ করে সঠিক সত্য কথা বলার জন্য আমরা এসেছি, এবং সেই সত্য কথাটাই আমি আপনাদের বলাচ্ছি। আপনার পছন্দ হবে না তো অবশ্যই হবে না। আপনি তো আমার ৭৫ সালে নিয়ে গেলেন কেন? আমার প্রশ্ন তাহলে যে আপনি যদি এতই স্বচ্ছ ব্যক্তি হন, টাকার হিসাব চান, তাহলে বিদ্যুৎ খাতের ১৪,০০০ কোটি টাকা কোথায় গেছে? সেই প্রশ্নটার আমি জবাব দেন নাই কেন? জবাব দিই, ২৯,০০০ কোটি টাকা, ২৯,০০০ কোটি টাকা কুইক রেন্টালের মাধ্যমে লোপাট করেছে আমাদের অত্যন্ত জানাশোনা মানুষ। ২৯,০০০ কোটি টাকা। জি, আপনার প্রশ্নের উত্তর দিবেন আপনি। জি, আমি যে প্রশ্নটা করছি সেটার উত্তর দিবেন নিশ্চয়ই, যে এর আগেও বহু টাকার চুরি গেছে। তাহলে আপনি তার থেকে ডবল চুরি করবেন? না, আমি চুরি কথা বলিনি। আপনি করবেন এখানে আমি বলছি এই কথাটা, একটু কথা শেষ করতে দেন। শেষ যদি না করতে দেন তাহলে তো সমস্যা। আমি বলছি যে তখনও চুরি গেছে, কিন্তু তার কোনো সুরাহা আমরা পাইনি। গভর্নমেন্টের পক্ষ থেকে সেগুলোকে সাদা টাকা মানে কালো টাকা সাদা করার ইতিহাস দেখেছি, কিন্তু আমাদের এই সময়ে আওয়ামী লীগের গভর্নমেন্টের সময় আমরা দেখতে পাচ্ছি স্বচ্ছতা কাকে বলে, গভর্নমেন্টের জবাবদিহিতা কাকে বলে প্রত্যেকটা জায়গায়। আমি এর আগেও অনেকবার এখানে এসেছি, সাগর ভাইয়ের মাধ্যমে, আমি এই টাইম টেলিভিশনের মাধ্যমে আমরা কথা বলেছি। তখনও দেখা গেছে আমাকে এর আগের বার প্রশ্ন করেছিল এক ভদ্রলোক যে এই একজন মারা গিয়েছিলেন, সেই মারা যাওয়ার প্রেক্ষিতে কথা বলেছিলাম যে যদি জননেত্রী শেখ হাসিনার কানে এটা ঢুকেছে এবং এর যথাযথ বিচার হবে। এবং এখানে দেখেন টাকা লোপাট হওয়ার সাথে সাথে অ্যাকশন, একটা দিন অপেক্ষা করে নাই। এই উদাহরণ বাংলাদেশের ইতিহাসে নাই, বাংলাদেশ সৃষ্টি থেকে এই পর্যন্ত এই ইতিহাসে নাই। এই শেখ হাসিনার আমল একমাত্র বঙ্গবন্ধু কন্যার হাতেই এটা সম্ভব হচ্ছে, যে প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটি ঘটনা সাথে সাথে অ্যাকশন নেওয়া হচ্ছে। সে তার নিজের লোক হোক আর পরের লোক হোক, দলীয় লোক হোক আর বিরোধী দলীয়, কোনো ব্যাপার না। সে আমি লিখেছি তো, আপনাকে জবাব দিচ্ছি তো। আপনি যে আপনার যদি জবাব দেওয়া থাকে আপনি প্রশ্ন লিখে রাখেন। আমার লেখা আছে, আপনাকে আমি সময়, সাগর ভাই নিশ্চয়ই আমি দেওয়ার না, সাগর ভাই নিশ্চয়ই আপনাকে সময় দিবেন, সেই সময় আপনি প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেন। কিন্তু যদি আমরা এইভাবে আর আপনাকে আবারও রিকোয়েস্ট করি, এভাবে টিভির সামনে দাঁড়িয়ে অসংখ্য মানে দর্শক শ্রোতার সামনে আমরা যেন এমন কোনো বিহেভিয়ার না করি যাতে তারা আমাদের প্রতি দুষ্ট হয়। কথা বলবেন না, টক শো এসে দেখছেন তো আপনি? আমরা না, এইভাবে ঝগড়া করার, তারা তো কিছুই শিখবে না আমাদের সাথে ঝগড়া করে। ডিবেট দেখেছেন? প্রাইমারি হাউসে দেখেছেন? দেখেছি, কিন্তু হাতাহাতি করে না, ঝগড়াঝাটি করবে না। নসিহত দেবেন না। একজন দর্শক আছেন, দর্শকের ফোনটা নিয়ে আপনার কাছে আসবো। দর্শক, আপনি নাম বলে পরিচয় দিয়ে আমাদের দুজন অতিথিকে প্রশ্ন করতে পারেন টেলিভিশনের ভলিউম কমিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর ভাই, আমি একজন নিয়মিত দর্শক টাইম টেলিভিশনের। শওকত ভাই আমার বন্ধু মানুষ। শওকত ভাইয়ের কাছে আমার প্রশ্ন, উনি একজন অর্থনীতিবিদ এবং একজন প্রফেসর। উনি অনেক বাচ্চাদেরকে লেখাপড়া করে, আজকে যেভাবে কথাগুলা বলতে একটা দলীয়কে সাপোর্ট করিয়া, তাহলে উনি একজন প্রফেসর মানুষ এইভাবে যে একটা দলীয়কে সাপোর্ট করে করে কথাবার্তা বলে, বাচ্চাদেরকে কি শিখাবে উনি? আমার প্রশ্ন শওকত ভাইকে বলেছেন বন্ধু মানুষ। আমি কোনো বাচ্চা মানুষ করার দায়িত্ব এদেশে আমার নাই। আমি পড়াই বড়দেরকে, ১ নম্বর। ২ নম্বর কথা, হ্যাঁ আমি আজকে একটু এক্সাইটেড হয়েছি এই কারণে, শুধু একটা আমার দুঃখটা এটা, যেটা আমি ওনাকে বলার চেষ্টা করেছি, যে আমরা অত্যন্ত বিপদের ভিতরে একটা দেশ চলে গেছে।
এই সংকটকে মোকাবেলা করতে হলে সবার সহযোগিতা লাগবে। আর দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা করেছেন, আমি দলের পক্ষে, আমি প্রথমেই বলেছি আমার কোনো রেসপন্সিবিলিটি নেই কোনো হাইকমান্ড, আমার কোনো হাইকমান্ড নাই। দিস ইজ দ্য রিজন আমি এত সুন্দর কথা বলতে পারি স্পষ্ট, এবং এতে অনেকে খুশি হয়, অনেকে খুশি হয় না। এখানে প্রশ্ন যেটা আমরা বলেছি, যে কথাটা আমি আগেই বলেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক ইজ এ পার্ট অফ আওয়ার সভরেন্টি। এইটার দায়িত্বকে আপনি প্রথমেই দেখেন, উনি তো বলছেন যে দুনিয়া সৃষ্টি হওয়া পর্যন্ত, বাংলাদেশ সৃষ্টি হওয়া পর্যন্ত আপা, শাহনাজ আপা, আপনি চেষ্টা করেন বোঝার, এত বড় চুরি লোপাট কখনো কোথাও কোনো দেশে হয়নি। আপনার 2,71,000 কোটি টাকা পাচার হয়েছে গত 4 বছরে। এটা রেকর্ডেড ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন, তারা এটা বলছে। আমি স্বাগত ভাই, 40,000 কোটি টাকাও বাংলাদেশ ব্যাংকে কখনো একমাত্র শেখ হাসিনার সময় এত টাকা বাংলাদেশ ব্যাংকে এটাও রং, জমা হয়েছে। এটাও রং। এই যে কথাগুলো আপনাদের কানে কেন আসে, বাংলাদেশ 45 বছর স্বাধীন হয়েছে, প্রত্যেকটা গভর্নমেন্টের সাকসেসিভ একটা গ্রোথ, একটা অ্যানালিসিস আছে, প্রত্যেকেই তাদের কন্ট্রিবিউশন করে আমরা 45 বছর আসছি। আওয়ামী লীগের যারা দলকানা লোক, তারা বলবে যে এই মহানেত্রী যা করেছে, এটা যা করেছে, ওটা করেছে, এটা করেছে, এটা না। আর দ্বিতীয় কথা, সবসময় আপনাদের ভিতরে এই জিনিসগুলো আসে, যেটা প্রচণ্ড বিরোধিতা করি, যেটা হচ্ছে যে ও যদি 2 টাকা চুরি করে, আপনি চেতনার সরকার, আপনি এবার 6 টাকা করবেন, তাহলে সবসময় এই ওনারা যেটা করেছে আওয়ামী লীগ এটা করবে, উনি যেটা করেছে এটা, খালেদা জিয়া এটা করেছে, উনি এটা করেছেন। ইট ইজ এ রং অ্যানালিসিস, এটা অ্যানালজিটা কমপ্লিটলি রং। আপনি একটা জিনিস দেখেন, আমি একটা কথা আপনার বলি না, আপনি সেন্ট্রাল ব্যাংকের যাকে আমাদের বাংলাদেশ ব্যাংক যে রাকেশ আস্তানাকে, যখন তার আপনাদের আইটি, আপনি দেখেন কত কথা বলা যাবে, আইটিতে আপনি আমার চাঁদে নিয়ে যাচ্ছেন, আপনি আকাশে নিয়ে যাচ্ছেন। এখন আমি যে হাত উঁচু করলাম, একজন বলে অধ্যাপক সাহেব এভাবে হাত উঁচু করতে পারে না, ইট ইজ হিজ প্রবলেম, নট মাই প্রবলেম। আপনি আমাকে চাঁদের দেশে নিয়ে গেলেন আইটি করে, আপনার আইটি এই যে রাকেশ আস্তানা ইন্ডিয়াতে কাজ করে, ফিলিপিনো তার অফিস আছে, সিঙ্গাপুরে তার অফিস আছে, এ হচ্ছে ভার্জিনিয়াতেও তার অফিস আছে, এই লোকটাকে চাকরি দেওয়া আছে। এটা আমার কথা না ভাইয়া, আপনি খবর রাখেন। এখানে ডক্টর আতিউর রহমান সাহেব নিজে বলছে যে ওনাকে মৌখিকভাবে, আপনি কত বড় দুঃখ জানেন, এটা তো আমার রাগের কথা ভাই, আমি একজন অর্থনীতির লোক, যে মৌখিকভাবে বাংলাদেশ ব্যাংকের সেফটি সিকিউরিটি ভল্টের চাবি দিলেন মৌখিকভাবে। হোয়াট দ্য হেক ইজ গোয়িং অন ইন দিস কান্ট্রি? যেই গভর্নমেন্ট থাকুন না কেন, বিএনপি সরকার যদি থাকতো, এই কথা বলতো, আমি শওকত ওয়াদা দিচ্ছি যে তাদেরকে ঠিক এইভাবে আমি দোলাই কাব্য রচনা করতাম। কারণ ইট ইজ টোটালি ননসেন্স, অ্যাবসার্ড যে সেটা করলেন। ফজলে কবিরকে নিলেন একজন চোর, তাকে নিয়ে আসলেন। বরাকত আর একজন চোর, এটা অর্থমন্ত্রীর কথা। অর্থমন্ত্রীর নিচে কি বলছে, যে খালি বক্তৃতা দিয়ে বাড়িয়েছে। আপনার 26 বিলিয়ন ডলার গপ্প ছড়া সে কিছু করতে পারে না, সব সময় বিদেশে বিদেশে ঘুরে বাড়িয়েছে। ইট ইজ নট মাই ওয়ার্ড, আমি এটাকে অ্যানালিসিস হিসেবে ধরছি। এটা তো অর্থমন্ত্রীকে বলছে এরা পাগল। এখন সবাই বলছে অর্থমন্ত্রীর বুড়ো, এর লোক কিছু জানে। আরে পাগল তো আমরা জানি, এগুলো বহু আগে আমরা জানি এটা পাগল, কিন্তু তারা তো রেখেছে, তার দ্বারাই তো এই সমস্ত কাজগুলো করিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। যখন $1 বিলিয়ন রিকোয়েস্ট আসে, প্রথম তো স্টেপ বাই স্টেপ আসে। এটা তো আপনার ভাগ্য ভালো, এটা আপনি করেননি, আপনার মহানেত্রী দেশ নেত্রী করেননি, উনি ওনার লেগেছে 1 মাস। যেটা সেম, যে এইটা কি করে একটা প্রধানমন্ত্রী যিনি আইটিতে বিশেষজ্ঞ, ওনার অ্যাডভাইজার আছে আইটি, উনি ইউনাইটেড নেশনস থেকে এখন পদক নিয়ে গেল। বাই দ্য ওয়ে, যিনি পদক দিয়েছেন উনি এখন জেলখানায়, সেই জেনারেল অ্যাসেম্বলি যে প্রেসিডেন্ট ছিল জেলখানায়। যে সংগঠন পদক দিয়েছে, একটা এখানকার যে ইউনাইটেড নেশনসের অনেকগুলো ইয়ে থাকে, আইটিতে যে পদক দিয়েছে, সে একটা চাইনিজ লোক জেলখানায় রয়ে গেছে। এগুলো কিচ্ছা আমার কথা। আসবো প্রফেসর শওকত আপনার কাছে, অধ্যাপিকা মমতাজ শাহনাজ জি। আপনি বলছেন যে যিনি পদক দিয়েছেন তিনি জেলখানায়। এই আমেরিকাতে যিনি 16% বিল্ডিং এর মালিক ছিলেন এক মহিলা, তিনি ট্যাক্স দেওয়ার অভিযোগে জেলে গিয়েছিলেন। আমরা সবাই জানি সে কথা। এই দেশে জেলে যাওয়া কোনো ঘটনাই নাই। আপনি এখনই একটা রং করেন, রাস্তায় গিয়ে সাথে সাথে জেলে যাবেন। আমি একটা রং করি, সাথে সাথে জেলে যাব। এই জেলে যাওয়াটা আমেরিকার জন্য কিছু না। গাড়ির টিকেটের যদি হ্যাঁ, একটু দেরি টেরি হলেই জেলে যায়। জেল এই দেশের জন্য কিছুই না, আবার পরের দিনই চলে আসে। এটা আমাদের দেশে নাই, সাথে সাথেই বের হয়ে যায়। কিন্তু এই রকম কালচার নাই যে শাস্তিযোগ্য অপরাধী যাবজ্জীবন জেলখানার আসামিকে বের করে এনে রাজদরবারে বসানো, এরকম ইতিহাস আমেরিকাতে নাই। তো আমি
আমি পিছনে, আপনি যেমন পিছনে ফিরতে চান না, আমিও পিছনে ফিরতে চাই না। জ্বলন্ত উদাহরণ শুধু এক জায়গায় দিবেন না, সমস্ত জায়গায় দিবেন। আপনার মতো অর্থনীতিবিদ আমেরিকাতে থাকলে তাদেরও কালচার চেঞ্জ করা উচিত আপনার। আপনি এখানে বাস করেন, ওই বাংলাদেশ নিয়ে এখন ভাবছেন, বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন বলে, কিন্তু এখানের জন্য আপনার রেসপন্সিবিলিটি আছে, এখানের কথাও বলবেন। আপনি যখন বলছিলেন যে আমেরিকার কথা কেন বলছেন, অবশ্যই আমি এখানে থাকি, এখানকার কালচার, আমরা তো সবচেয়ে বড় কথা বলি এইখান থেকে আমরা যখন বলি আমেরিকা হচ্ছে উদাহরণ, এখানে এটা আছে, ওখানে সভ্যতা আছে, সামাজিক কালচার আছে, হাত দিয়ে দেখেন কোথায় কোন কালচার আছে। বরং আমি বলবো যে আমার দেশে কালচার আছে যেখানে সত্যিকারের গণতন্ত্র আছে, যেখানে সত্যিকারের সংবাদপত্রের মুক্ত হস্ত আছে, যেখানে যারা যা খুশি তাই লিখে যাচ্ছে, যা না তারপরেও তা লিখছে, সরকারের কোনো বাধ্যবাধকতা নেই, সেখানে বলতেছে না তোমরা এটা লিখো না ওইটা লিখো না। এখানে যে 100% নিয়ন্ত্রণ করে সংবাদপত্র, খুন হয়ে যায় সংবাদপত্রে আসে না, মিডিয়াতে বের হয় না, বাংলাদেশে এটা না। বাংলাদেশে খুন হওয়ার আগেই খবর প্রচার হয়ে যায় সব জায়গায়। একদম পরিপূর্ণ স্বাধীনতা একটা দেশে চলছে, পরিপূর্ণ গণতন্ত্র একটা দেশে চলছে, এবং শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে, এবং সে দলমত নির্বিশেষে মানুষ শাস্তি পাচ্ছে অপরাধের জন্য। বাংলাদেশে অপরাধ সবসময় সংগঠিত হয়েছে, এই সংগঠন কেউ কোনোদিনই তার বিচার হয়নি। আমি দলীয় এজেন্ডা বলছি না, আমি দলীয় এজেন্ডা বলছি না ভাই, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি কথা বলছি যে এই ঘটনা যদি অন্য সময় ঘটতো তাহলে কিছুই হতো না, সমস্ত কিছু সাদা কালো করে ফেলতো। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্ণকুহরে যাওয়ার সাথে সাথে উনি বলেছেন, আতিউর রহমান নিজে বলেছেন যে প্রধানমন্ত্রী আমার কাজে খুবই খুশি, আমাকে উনি এখন বলছে আমি বীরের বেশে পদবসরণ করেছি, সেখানে তাকে প্রশংসা করেছে। হ্যাঁ, একজন লোক যদি এটা আপনি, তাহলে তো আমি বলবো যে আপনি মানুষ, উনি যখন ডক্টর আতিউর রহমান চাচ্ছি না, মানবতা যদি থাকে আপনি অবশ্যই ভালো কাজের প্রশংসা করবেন এবং যখন অন্যায় করবেন তার শাস্তি দিবেন, এটাই হবে নিয়ম। কিন্তু আপনি বলবেন একটা লোককে ওই লোকটা ভালো না, তার সবই খারাপ না, এটা তো হতে পারে না। চা নাস্তা করেছিলেন বিডিআর হত্যা যে জিনিস তহিদুল করিম ডিএডি, তার সাথে চা নাস্তা করে দিয়ে দিয়েছেন। এখন এই উদাহরণ কেন টানছেন? আর আমরা যে কথায় কথায় যুক্তরাষ্ট্রে আসেন, আমি আপনার যুক্তরাষ্ট্র না, আমাদের বাড়ির পাশে ভারতের কথা বলেন। ভারতের যখন আমি কিছু বলতে চাই, আপনি যদি প্রত্যেক মুহূর্তে আপনি ইন্ডিয়ার কথা বলেন, ইন্টারাপ্ট করেন, আপনি কেন যুক্তরাষ্ট্রের কথা বলছেন? আপনি যেখানে বসে আছেন সেখানে আমি বলছি, সেখানে কথা বলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কথা হলো যে ভারতে কখন এই ধরনের ঘটনা ঘটেছে? কোন ভারতের যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে এই ধরনের ঘটনা হয়েছে যে 1 মাস লেগেছে এটা বের করতে, তারপরে $1 বিলিয়ন কথা। আমাকে একটু কথা শেষ করতে দেন। এভাবে যদি বলেন তাহলে আপনি বলেন আমি পথে থাকলেই ভালো হতো, আপনি তো বলেন না আসলেই ভালো হতো। এখানে আপনি বলেন, আমি শুনছি, অসুবিধা নাই, কিন্তু কথা হলো যে রাষ্ট্রের সপক্ষে বলেন, আমার আপত্তি নেই। আমার রাষ্ট্রের সপক্ষে বলছি না, আমি সত্যি কথা বলছি যে জানার সাথে সাথে ওই যে ভদ্রলোকের কথা বলেন, সবার 4 জন জড়িত, 4 জনকেই খুলছে। শুনেন, এটা হয়তো কি জানেন, সবথেকে বড় কথা, আমি একটা উদাহরণ দিই, যেহেতু প্রশ্নটা আপনি তুলেছিলেন, আপনি বলছেন শেখ হাসিনা প্রশংসা করেছে, তাহলে তো তাকে সেভ করতে পারতো। এতে আপনার হচ্ছে এই যে মিশিগানের যে পয়জনাস দ্য ওয়াটার যেটা হলো, এখানে গভর্নর যে মিস্টার স্নাইডার এবং ইপিএর ডাইরেক্টর সাথে সাথে 2 জনকে তারা নিয়ে গেল পার্লামেন্টে নিয়ে যে বক্তৃতা, সেখানে তারা যেটা বলল, 2 জনকে যে কি ধরনের রামধোলাই তাদেরকে দিয়ে 2 জনকে বলল যে তোমরা 2 জনে পদত্যাগ করো, পরিষ্কার কথা, ইমিডিয়েট পদত্যাগ করো, তা না হলে তাদের বিরুদ্ধে এখন ক্রিমিনাল আমি শওকত ভাইয়ের এই প্রশ্নটা চরম জবাব দিতে চাই। বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে সাথে সাথে যে বিচার হচ্ছে, আপনি যে এখানে উদাহরণ দিচ্ছেন, $1 বিলিয়ন তারা লোপাট করার চেষ্টা করেছিল। তারা ফার্স্ট 1 মিলিয়ন $100 মিলিয়ন। আমি শওকত ভাইয়ের একটা জিনিস বুঝছি না, এখানে আপনি জায়েজ করছেন আর ওইখানে জায়েজ করছেন না, এটা কিন্তু ঠিক না। 100 মিলিয়ন নেওয়ার পরে তারা দেখলো এটাতে সন্দেহ আছে। একজন দর্শক আছেন, দর্শকের ফোনটা নিয়ে আপনাদের কাছে আসি। দর্শক, আপনি নাম বলে পরিচয় দিয়ে আমাদের প্রশ্ন করতে পারেন 2 জন অতিথিকে। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে সাম্প্রতিক বাংলাদেশ ব্যাংকের। জি দর্শক, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আমার টেলিভিশন চলছেই না এখন। জি, এখন প্রশ্ন করতে পারি? জি, প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের লুটপাটের ফলে যে একজন তথ্য এক্সপার্ট, আইটি এক্সপার্ট জোহা, উনি যে বেমালুম গুম হয়ে গেলেন, সে ব্যাপারে তো কেউ কিছু বলছে না। এতই যদি গণতন্ত্র এবং সুশাসন থেকে থাকে, তাহলে
তার এভাবে হঠাৎ করে গুম হওয়া, কোনো খোঁজ খবর না থাকা, এটা কোন ধরনের কালচার হলো? এটা আমি সেই প্রশ্নের উত্তর দিবেন। ধন্যবাদ দর্শক আপনাকে। সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের অন্য বিষয় ছিল যে আজকে যে টপিকগুলি ছিল সেখানে ছিল সদ্য সমাপ্ত বিএনপির কাউন্সিল হয়েছে, এই কাউন্সিলের মধ্য দিয়ে বিএনপি কতটুকু সামনের দিকে এগোবে সেই প্রশ্ন দেখা দিয়েছে। এখনো পর্যন্ত মহাসচিবের নাম ঘোষণা করেনি, গত 6 বছর ধরে একজন মহাসচিব দিতে পারেনি। বিএনপির মধ্যে কেমন গণতন্ত্র আছে প্রফেসর শওকত? এটা যদি কনভেনশনের ডিসিশন হয়, আই ওয়াজ নট দেয়ার, আই এম নট পার্ট অফ এনি কাইন্ড অফ কনভেনশন। এটা যদি কনভেনশনের সিদ্ধান্ত হয় যে আপাতত এখন না দিয়ে পরে দেওয়া হবে, শুরুতে বলেছিলেন যে এটা সফল কনভেনশন। হ্যাঁ, সফল কনভেনশন হয়েছে। আপনার যে গতবার যেটা করার তারা চেষ্টা করেছিল, সেখানে তো তাদের সব পোস্টার পর্যন্ত চুরি করা হয়েছিল, কয়েক লক্ষ টাকা, 25 লাখ টাকাও চুরি করা হয়েছিল। তো এইবার সেটা হয়নি। সেদিক দিয়ে আমি বলেছি যে সরকারের উদারতার জন্য আমি ধন্যবাদ জানিয়েছি, যেটার গণতান্ত্রিক সহনশীলতা। আচ্ছা, বিএনপি সবসময় সরকার পক্ষের লোকেরা বলে এটা ধ্বংস হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে, এর মারে জেলে দেবো, ছেলেরে জালে জেলে দেবো, এটা বলে টলে এটার কিছু নাই। লক্ষ লক্ষ লোক মাত্র 1 সপ্তাহ ভিতরে সেখানে সমাবেশ হয়েছে। এটা গণতন্ত্রের প্রক্রিয়া, এটা বৃহৎ দলের একটা সুন্দর জিনিস। সেক্রেটারি জেনারেল তার অনেক ভালো ভূমিকা আছে, তিনি অসুস্থ মানুষ, তাকে এখন কেন করিনি এটা দলের তাদের নিজস্ব সিদ্ধান্ত। এখান থেকে আমি কেন আন্দাজে কিছু বলবো, পক্ষে বিপক্ষে আমার না বলাই উচিত। আমি যদি বলি তখন ওই দর্শক বলবো অধ্যাপক সাহেব তো সবই জানেন, এটার ভিতরে আমি মনে হয় এই কমিটি আপনারা যে বিএনপি যে দাবিগুলি জানিয়ে আসছে এতদিন ধরে যে সরকারের বিরুদ্ধে অবস্থান নিবে, সরকার বিরোধী আন্দোলন করবেন, এই কমিটি কতটুকু ভূমিকা রাখতে পারবে? এবং সরকারের খালেদা জিয়ার যে বক্তৃতায় সবথেকে আমার বড় পছন্দ হয়েছে, আমরা স্বাধীনতার পরপরই এই একটা আন্দোলনও করেছিলাম তৎকালীন বৈজ্ঞানিক ছাত্রলীগ বা জাসদের পক্ষ থেকে, যে বাইক্যামেরাল যে উচ্চকক্ষ আর হচ্ছে নিম্নকক্ষ, এই জিনিসটা প্রথমবারের মতো উনি তুলে ধরেছেন যে সংসদ হবে, গণতন্ত্রটা হবে সংসদীয় গণতন্ত্র, প্রধানমন্ত্রীর ক্ষমতাকে খর্ব করা হবে করে এই যে পার্লামেন্টারি সিস্টেমটা সুন্দরভাবে যেটা থাকবে, প্লাস এখানে ক্ষমতার ভাগাভাগি হবে প্রেসিডেন্টের। যেমন আমাদের প্রেসিডেন্টের এখন যে ক্ষমতা, আপনি দেখেন ইউপি চেয়ারম্যানের লোকে হাস্যকরভাবে বলে যে ইউপি চেয়ারম্যানের যে ক্ষমতা আছে প্রেসিডেন্টের সে ক্ষমতা নাই। এই যে অনেকগুলো আইডিয়া তিনি দিয়েছেন, এবং তার বক্তৃতার ভিতরে আমি লক্ষ্য করেছি যে তিনি এমন কোনো কিছু বলেননি এটা ঠিক যে আমরা কালকে আন্দোলনে যাব, যে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে তো থাকতেই হবে। মধ্যবর্তী কেন, উনি তো এখনো নির্বাচন চেতে নির্বাচন চেয়েছেন। শেখ হাসিনা বিহীন যেটা তাদের ব্যাখ্যা আজকে আমি দেখেছি, যে সেখানে তারা বলেছে যে তার আন্ডারে নির্বাচন আমরা করব না, এটাই তারা মেন করেছে, যে তাদের বাদে যদি তত্ত্বাবধায়ক বা জাতীয় সরকার বা যে কোনো একটা মিডল কোনো পার্টি এই নির্বাচনটা করে তাহলে এটা হবে। কারণ শেখ হাসিনা যেহেতু বলছেন যে আমার আন্ডারেই নির্বাচন হতে হবে, এটার উনি এই যুক্তিটা দিয়েছেন। প্রফেসর শওকত আপনার কাছে, অধ্যাপক মমতাজ শাহনাজ, প্রশ্নের উত্তরটা যদি আপনি দেন জোহার বিষয়ে, এরপরে যে বিএনপি কনসেপ্ট যে একজন আইটি বিশেষজ্ঞ গুম হয়েছে, গুম হয়নি, তাই এইটা তদন্তের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি হয়েছে, এই চুরির তদন্তের স্বার্থে হয়তো কোনো কথা প্রকাশ করা হচ্ছে না, এটাকে গুম অবশ্যই বলা যাবে না। এবং উনি যে বিষয়টি আপনিও দেখেছেন, পেপার পত্রিকায় এসেছে, আমরাও দেখেছি খবরে এবং পেপার পত্রিকায়, যে উনি ওখানে কিন্তু জড়িত ছিলেন না বাংলাদেশ ব্যাংকের এই টাকা পয়সার ব্যাপারে, অথচ উনি ঠিকই ওই সব ব্যাপারে কথা বলছিলেন। তাহলে কি উনি যেহেতু ওখানে চাকরি করেন না, আবার এদিকে কথা বলছেন, তাহলে কি স্বাভাবিকভাবে আমরাও মন্তব্য করব যে তাহলে উনি ওই বিষয়ের সাথে জড়িত ছিলেন। আমি যেখানে থাকি না, ওই আমি যে জিনিস জানি না সেই জিনিস সম্পর্কে আমি মন্তব্য করতে পারি না। আন্দাজে মন্তব্য করা আর সঠিকভাবে বা নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে বক্তব্য দেওয়া, এটা মিন করে যে সে ওই বিষয়ের সাথে জড়িত আছে, আর এই জড়িত থাকার কারণেই তাকে নেওয়া হয়েছে এবং তদন্তের স্বার্থে এইটা প্রকাশ করা হচ্ছে না। জি, একজন দর্শকের ফোন নিয়ে আপনার কাছে আসবো। দর্শক, আপনি নাম বলে পরিচয় দিয়ে আমাদের দুজন অতিথিকে প্রশ্ন করতে পারেন। জি, প্রশ্নটা হলো ডক্টর শওকতের কাছে। উনি যেভাবে প্রত্যেকটা টক শোতে যেভাবে জোর গলায় কথা বলে, এটা সত্যিই খারাপ দেখায়।
উনি সাইকিয়াট্রিক কবে দেখাবে, ওনার কাছে আপনি ভলিউমটা কমিয়ে প্রশ্ন করলে আমরা শুনতে পেতাম। দর্শক আপনি আবার চেষ্টা করুন, আমরা প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারিনি। জি প্রফেসর অধ্যাপিকা মমতাজ শাহনাজ। আরেকটি বিষয় যে শওকত ভাই বলছিলেন যে বিএনপি করেন না, বিএনপি গভর্নমেন্টে গেলে এরকম ঘটনা হলে অবশ্যই প্রতিবাদ করবেন। অবশ্যই আমি আরো একবার, আমি শওকত ভাইয়ের শ্রদ্ধা রেখে বলছি, আরো একবার ওনার মুখোমুখি হয়েছিলাম, তখনও কিন্তু একেবারে দলীয় কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, তখন উনি সরাসরি সমর্থন করেছিলেন বিএনপিকে। এখন এই টাকা পয়সার ব্যাপারটা নিয়ে জড়াতে চাচ্ছেন না উনি, ইকোনমিক্স একজন মানুষ, সেই জন্য সন্তর্পণে এই কথাটি হয়তো বলে নিজেকে আড়াল করছেন। আমি তার কথাবার্তায় মনে হয় যে উনি অবশ্যই একজন সমর্থক। তাতে আপনার অসুবিধা আছে? না না, আমি যদি হই, আপনার ধারণা যদি সত্যি হয়, ইজ ইট রং? বলছি না, না না, আপনি কিন্তু আমার এখানে বসে বলছেন আমি বিএনপি করি না, কিন্তু আমি বলছি না যে আপনি করেন, কিন্তু আমি সাপোর্ট করতে পারি তো। আহা, আপনি কেন খামাকে এসব কথা বলেন? না না, আমি সেটা বলছি না, বলছি যে আপনি যেখানে এক জায়গায় বলছেন করেন, আরেক জায়গায় বলছেন করেন না। দ্বিতীয়ত একটা ফোন আছে, ফোনটা নিয়ে আপনার কাছে আসি। দর্শক আপনি নাম বলে পরিচয় দিয়ে আপনি আমাদের দুজন অতিথিকে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি ক্যালগারি কানাডা থেকে বলছি। আমি এখানে একটা আইটি কোম্পানিতে টেকনিক্যাল কনসালটেন্ট, সরি একটা অয়েল কোম্পানিতে আইটিতে টেকনিক্যাল কনসালটেন্ট। তো আমার দুটো কোশ্চেন ছিল। ফার্স্ট অফ অল, যে বায়োমেট্রিক সিকিউরিটিটা ব্রেকডাউন হয়েছে, যেটা আপনাদের আলোচনা চলছে আজকে, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করলে আমরা শুনতে পেতাম। দর্শক আপনি কানাডা থেকে ফোন করেছেন। আমার টেলিভিশনের ভলিউম মিউট করা। জি। So okay, can I go ahead? হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা। So আমার first question ছিল to both of the person who are attending this discussion. Yes. যে first যে biometric যে সিকিউরিটিটা ব্রেকডাউন করা হয়েছে, what would be your analysis about that? First. Second, যে কিছুক্ষণ আগে একজন বলেছেন যে একজন আইটি এক্সপার্ট কে he doesn't have like their family doesn't have any trace of that person. So last তাকে দেখা গিয়েছিল মনে হয় কোনো একটা এই ব্যাপারে he was investigating something. So what will be your analysis about that? That's all my question. Thank you. Thanks for call. আপনি কানাডা থেকে ফোন করেছেন। আপনার মাধ্যমে কানাডায় যারা এই মুহূর্তে টাইম পলিটিক্স দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাঙ্কস অ্যাগেন টু ইউ। অধ্যাপিকা মমতাজ শাহনাজ, যেটা আপনি বলার চেষ্টা করছিলেন যে বিএনপির যে কাউন্সিল নিয়ে যেটা কথা হচ্ছিল, শওকত ভাই বলছিলেন বিএনপি কাউন্সিলে যে ওনারা ডিসিশন নিয়েছেন ওনাদের নিজস্ব ব্যাপার, কিন্তু এত বড় এটা কি লোক দেখানো কাউন্সিল হলো? আমার পার্সোনাল অভিমত যে মানুষ যখন সিদ্ধান্তহীনতায় ভোগে অথবা কোনো জায়গাতে হ্যাঙ্গিং থাকে কোনো পোস্ট, যে পোস্টটা গুরুত্বপূর্ণ, অবশ্যই মহাসচিব পোস্ট মানে বিশাল একটি দলের জন্য, সেই পোস্টটা দীর্ঘদিন ধরে তাদের হ্যাঙ্গিং অবস্থায় আছে। মানুষ আশা করেছিল, অবশ্যই আমরাও আশা করেছিলাম, একটি বৃহৎ দল, সেই দলটির মহাসচিব থাকবে না, একজন আসবেন এক একটা কাগজ হাতে করে বা অন্ধকারে, রাতের অন্ধকারে ঘরের ভিতরে বসে এক একটা প্রেস লিস্ট ছেড়ে দিবেন, তা আর জনগণ ক্ষেপে উঠলো, আগুন ধরালো, পুড়ালো, জ্বালালো, আর দায়ভার আবার বলেন যে আমরা নিচ্ছি না, উনি মহাসচিব না। এইভাবে এই যে গণতান্ত্রিক একটা পন্থা, যে কোনো একজন একটা প্রেস লিস্ট ছেড়ে দেন, আমরাও আশা করছিলাম যে দলের সৌন্দর্যের কারণে অন্তত একজন ব্যক্তি নির্ধারিত হবেন যার মাধ্যমে একটা সঠিক সিদ্ধান্ত আসবে, যার দায়ভার তার থাকবে, যেতে জীবনে কোনোদিন না বলতে পারে যে আমি জানি না এটা, বা ওটা কোথা থেকে এসেছে জানি না, বা অমুক বলে নাই, এটা না। কিন্তু সেই ডিসিশন তারা নিতে পারে নাই। তার মানে দলের যে সিদ্ধান্তহীনতা রয়েছে এখনো, তারা যে আসলে সিদ্ধান্ত নিতে পারে না, তার মধ্যে যে গণতন্ত্রের চর্চা নাই, সেটা আমরা খুব সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আর একটি দলের মহাসচিব না থাকা মানে সেই দলটি কিভাবে চলবে সেটা হাস্যকর একটা ব্যাপার। আর লোক দেখানো, এই যে লোক দেখানো, মানুষ জমানো, মানুষকে দেখানো যে হ্যাঁ আমরা কাউন্সিল করেছি, এটা শুধুমাত্র লোক দেখানো একটা সমাবেশ। নির্বাচনের কথা বলছেন, আর এটা খুবই দুঃখজনক। আমাদেরকে আবারও স্মরণ করিয়ে দেয় 21 আগস্টের দিনের হামলার কথা। 15ই আগস্টের পরে একটি ঘোষণা এসেছিল বিএনপির থেকে যে আবারও 15ই আগস্ট হবে, এবং ঠিক তার কয়েকদিনের মাথায় 21 আগস্টে এই ঘটনা ঘটেছিল। সেদিন একমাত্র আল্লাহ পাক
শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন। পৃথিবীর কারো সাধ্যই ছিল না ওই মুহূর্তে ওই অবস্থায় বাঁচিয়ে রাখা, এবং তার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে বলেই আল্লাহ পাক তাকে হায়াত দারাজ করেছিলেন সেদিন। আবারও তাদের মুখে সেই কথা, শেখ হাসিনা বিহীন রাজনীতি। আজকে যখন আটকে গেছেন যে আবারও এইরকম কোনো অঘটন তারা ঘটাবেন, যখন মানুষ চৌকস হয়ে গেছে, তাদের প্রতি তাকিয়ে আছে, তাদের প্রতি রুক্ষ দৃষ্টি দিচ্ছে লোক যে এটা কি কোন অশনি সংকেত, তখন তারা ভিন্নভাবে ব্যাখ্যাটা চালাচ্ছেন। এই ব্যাখ্যা যদি দিবেন তখনই দিতেন যে না আমরা এইভাবে ইলেকশনে যাব না, আমরা শেখ হাসিনা পদত্যাগের মাধ্যমে তারপরে ইলেকশন যাব, সে কথাটা তারা স্পষ্ট করে বলতে পারতেন। এটা খুব সহজ কথা, কিন্তু তারা তা বলেননি। বলছেন যে শেখ হাসিনা বিহীন, তার মানে তাদের ভিতরে শুধু টাকা চুরিই নয়, আরও অনেক গভীর ষড়যন্ত্র আছে যেখান থেকে শেখ হাসিনার জীবন শুধু একবার নয়, 21 আগস্ট একবার ঘটে নাই, 21 বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। হয়তোবা তাদের মনে আরও বৃহৎ ষড়যন্ত্র রয়েছে। ভাগ্য ভালো তাদের মুখ দিয়ে আগেই বেরিয়ে গেছে যে অন্তত শেখ হাসিনা আল্লাহ যদি হায়াত দিয়ে থাকেন তাহলে সে আবারও সতর্ক হবেন যে আমার সামনের বিপদটা রক্ষা করা যায় কিনা। জি, আপনার কাছে প্রশ্ন ছিল কানাডা। আচ্ছা, প্রথম কথা হলো যে কানাডান থেকে যে মহিলা প্রশ্ন, আমি বোঝার চেষ্টা করছি, উনি বলছেন যে গুম হয়ে গেল, যে আইটি বিশেষজ্ঞ, এবং উনি নিজেও বলেছেন যে উনি আইটিতে কাজ করেন। এইটা খুবই দুঃখজনক যে 6 জনের বায়োমেট্রিক যে প্রেশার, যে চাপ, তাদের একজনও কিন্তু ধরা হয়নি, এবং এই যে সুইপ কোড যারা চুরি করেছে তাদেরকেও ধরা পড়েনি। ঘটনার যেটা হবে সেটা হচ্ছে এই যে ভদ্রলোককে নিখোঁজ করা হলো, স্বরাষ্ট্রমন্ত্রী, আমি নিজে শুনেছি বলা হচ্ছে যা হয়তো আমাদের বাহিনীরা ধরতেও পারে, পরে আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, তার ফ্যামিলির পক্ষ থেকে বলছে। এ হয়তো অনেক গোপন কথা জানতো, এটা তো হতে পারে। আমি শাহনাজ আপার সাথে একমত যে সে হয়তো কিছু কথা বলতে চেয়েছে, আমরা তার কথাটা শোনা উচিত ছিল। এই সমস্ত বিষয়গুলো এভাবে ধরে নিয়ে গোপন করে গুম করে দিয়ে উচিত না, সবার কাছ থেকে শুনতে হবে। এবং এই যে লোকগুলো জড়িত হবেটা কি, আমি বলি আপনার যে 4,500 কোটি টাকা যখন লোপাট হলো সোনালী ব্যাংকের, বেসিক ব্যাংকের হয়েছে, জনতা ব্যাংকের হয়েছে, অর্থমন্ত্রী উনি বলেছিলেন যে এই টাকা তো কিছুই না, তোমরা কিছুই দেখোনি। আস্তে আস্তে হচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস যে থেকে আরো ভয়ঙ্কর অবস্থায় চলে যাচ্ছে। সাগর ভাই, আমি খুবই চিন্তিত। আমি একটু ওই কারণে আমি একটু আবেগ হয়েছি যখন এদের হাতে $26 বিলিয়ন রয়েছে, আপনি 1 মাস লাগলো এবং চুপ করে ফতুল গায়েব করার চিন্তায় আছেন। যখন ফিলিপিনে আরম্ভ হয়েছে তদন্ত, সিন্ডিকেটের মাধ্যমে হয়েছে, সেখানে আমরা কেউ কোনো কথা বলিনি। আতিউর রহমান যেটা তাকে দোষ দেওয়া হয়েছে যে সে কিছু বলিনি, সে এখন বলছে কালকে যে আমি সাথে সাথে প্রধানমন্ত্রীকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি, সাথে সাথে তারা বলেছে, তারা অস্বীকার করছে যে না আমাদেরকে বলা হয়নি। তো এই যে 1 মাসের ভিতরে এই কাণ্ডটা হলো, এই একটা টাকা, এতগুলো টাকা যাদের দায়িত্ব রয়েছে। আর একটা বিষয় আছে, আতিউর রহমান কিন্তু বহু গোল্ড কিনে রেখেছেন বাংলাদেশের। এবং আমি আগে একটা শোতে আপনাদের বলেছিলাম যে বাংলাদেশের এই যে এয়ারপোর্টগুলোতে যে পরিমাণ গোল্ড ধরা পড়ছে, এই গোল্ডগুলো যায় কোথায়, এর কেউ অ্যাকাউন্টেবিলিটি কার কাছে আছে, এটা আমাদের জানার দরকার না? তো ফলে হয়েছে কি, এই যে আমি এই চিল্লাবিল্লা যাই করি না কেন, এই কয়েকদিন পরে সব চাপা পড়ে যাবে। আপনি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে তাই হয়েছে, কুইক রেন্টাল নিয়ে হয়েছে, দেশের অর্থ পাচার হয়েছে, সবগুলো। প্রফেসর শওকত আলী, আশা করি এটা বন্ধ হবে। আপনি স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য টাইম পলিটিক্সের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। অধ্যাপিকা মমতাজ শাহনাজ, আমি এক কথা একটু উত্তর দিই যে বাংলাদেশ ব্যাংকের ঘটনার সাথে অবশ্যই আমি বলবো বাইরের চক্রান্ত জড়িত, এবং বাংলাদেশের যে ডেভেলপড হচ্ছে এবং পদ্মা সেতু নিয়ে আমেরিকা সহ সারা বিশ্বের যে ধাক্কা ছিল যে না করতেই দেওয়া হবে না, এরকমই একটা আমরা নিজেরা আন্দোলন করেছি সেই ক্ষেত্রে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উইদাউট মানি, বিশ্বের মানি নিজে রিজার্ভ করে, নিজের রিজার্ভ থেকে পদ্মা সেতু করছেন। এটা পৃথিবীর জন্য একটা থ্রেট, আর সেই থ্রেট থেকে সেই থ্রেটটাকে বন্ধ করার জন্য এটা বিশাল একটা পরিকল্পনা। সেই পরিকল্পনার পিছন দিয়েই সেই টাকাটা সরাই নেওয়া হচ্ছে যাতে ওই পদ্মা সেতু থুপড়ে পড়ে আর বাংলাদেশ মাথায় উঁচু করে না দাঁড়ায়। এটাই হবে হয়তো বা শেষ পর্যন্ত। অবশ্যই আমি সেটাই মনে করি, এবং তাই হবে। শওকত ভাই একদিন দেখতে পাবেন, সেটাই হবে আন্তর্জাতিক ষড়যন্ত্র, যেখানে বাংলাদেশকে মাথা মুখ
থেবড়ে পড়ার জন্য, বাংলাদেশকে মাথা উঁচু করে না দাঁড়ানোর জন্য, বাংলাদেশ যাতে উন্নত বিশ্বে মাথা উঁচু করে না দাঁড়ায় সেই জন্যই বিশ্বের বড় রকম একটি থাবা এটা প্রমাণ করবে। এবং আমরা দেখব, এটাই হবে, দেখবেন শেখ হাসিনা যদি বেঁচে থাকে, শেখ হাসিনার গভর্নমেন্ট যদি থাকে, অবশ্যই এটার প্রতিকার হবে এবং দেখবেন প্রতিষ্ঠিত হবে আপনাদেরকে বাংলাদেশ। সেজন্য ধন্যবাদ যে বাংলাদেশ ব্যাংকের যে ফেডারেল রিজার্ভ থেকে যে বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাক হয়েছে সেই বিষয় দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। শেষ কথা দিয়ে আমরা শেষ করতে চাই যে অধ্যাপিকা মমতাজ শাহনাজ যেটা বলার চেষ্টা করেছেন যে আন্তর্জাতিক একটি ষড়যন্ত্রের মাধ্যমেই যে পদ্মা সেতুর যে উন্নয়ন হচ্ছে, পদ্মা সেতুর মতো যে একটি বড় ধরনের কাজ সরকার করতে পারছে, সেই সফলতাকে ম্লান করার জন্য বা সেই টাকা নিয়ে যাওয়ার জন্য এ ধরনের ঘটনা হয়তো ঘটতে পারে, এটার সাথে আন্তর্জাতিক চক্র জড়িত আছে। প্রফেসর ডক্টর শওকত আলী যেটা বলার চেষ্টা করেছেন যে এত বড় একটা ঘটনা ঘটে গেল সেজন্য তিনি অনেকবার আবেগ তাড়িত হয়েছেন। একই সঙ্গে তিনি যেটা বলার চেষ্টা করছেন 6 জন মানুষের যে বায়োমেট্রিকের চাপ দিয়ে ফেডারেল ব্যাংক থেকে টাকার উত্তোলন করা হয় বা ফেডারেল ব্যাংকের সাথে যে বায়োমেট্রিক চাপ দিয়ে যোগাযোগ করা হয়, কিন্তু সেই 6 জন এখনো গ্রেপ্তার হয়নি। যে আইটি বিশেষজ্ঞকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কাছে কি কথা ছিল সেটাও জানতে চাওয়া হয়েছে। নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন। অনেক দর্শক অনেক জায়গা থেকে ফোন করেছিলেন, আপনাদেরকে ধন্যবাদ। শুভরাত্রি।